আজকে আমরা খুবই অদ্ভুত একটা মানুষের কাহিনী সম্পর্কে জানতে চলেছি, যার সাইজ বা আকার ধীরে ধীরে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। মানে তার আকার বা আকৃতি ধীরে ধীরে এতটাই ছোট হয়ে যাচ্ছে যে একটা সময় সে একটা মশার চেয়েও ছোট হয়ে যায়। কিন্তু তার সাথে এগুলো কেন হচ্ছে সেগুলোই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। তো আমি আর বেশি কথা না বলে ফাহাদ টকিসের আজকের ভিডিও শুরু করছি। গল্পের শুরুতেই আমরা পল নামের একজন মানুষকে সমুদ্রের পানিতে সাঁতার কাটতে দেখতে পাই। ঠিক তখনই হঠাৎ করে সে পানির মধ্যে অদ্ভুত কিছু বুদবুদ দেখতে পায়, আর উপরে তাকাতেই সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আকাশের মেঘগুলো একটা রহস্যময় সার্কেলের মতো করে ঘুরছিল। পল এটা বুঝতেই পারে না যে পানির বুদবুদগুলো অলরেডি তার চারিপাশে একটা গোলাকার বৃত্ত তৈরি করে ফেলেছে। তবে কয়েক সেকেন্ড পরেই সেই বুদবুদগুলো মিলিয়ে যায়। পলের কাছে পুরো ব্যাপারটা অদ্ভুত লাগলেও সেই জিনিসটা নিয়ে খুব একটা বেশি ভাবে না। এরপরে বাড়ি ফিরে পল তার মেয়ে মিয়ার সাথে বেশ কিছুটা সময় খেলাধুলা করে। সন্ধ্যের দিকে তার স্ত্রী অ্যালিসও বাড়িতে চলে আসে। তাদের ফ্যামিলিটা অনেক বেশি খুশি ছিল, কিন্তু তারা কি ভাবতে পেরেছিল যে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সবার লাইফ পুরোপুরি বদলে যাবে। এরপরের কয়েকটা দিন পল প্রতিদিন খেয়াল করতে শুরু করে যে তার গায়ের জামা কাপড়গুলো দিন দিন যেন ঢিলে আর বড় হয়ে যাচ্ছে। সে যখন এই বিষয়টা অ্যালিসকে জানায় তখন অ্যালিস বলে, হয়তো তুমি শুকিয়ে যাচ্ছ। কিন্তু পল এটা বুঝতে পারছিল না যে সে যদি রোগাও হয়ে যায় তাহলে তার পায়ের দৈর্ঘ্য কিভাবে ছোট হয়ে যেতে পারবে। মানে তার জুতাটাও এখন তার কাছে অনেক বেশি বড় লাগছিল। এই কথা শুনে তার স্ত্রী অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সেভাবে পলের হয়তোবা কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে। সে পলকে বলে, তুমি তাড়াতাড়ি কোনো একটা ডাক্তার দেখাও। পলও তখন তার কথা মেনে নেয়। ডাক্তার তার পুরো বডি চেক আপ করে আর হাইট মেপে দেখে। কিন্তু ডাক্তার যখন জানায় যে তার হাইট এখন মাত্র 176 সেন্টিমিটার, তখন পল অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে, আগে তো আমার হাইট 180 সেন্টিমিটার ছিল, তাহলে আমার হাইট 4 সেন্টিমিটার কিভাবে কমে গেল? ডাক্তার তখন আরো বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পর এই সিদ্ধান্তে আসেন যে এটা হয়তো বয়স বাড়ার প্রভাব, মানে পল ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে। তবে এই কথাটা পলের একদমই বিশ্বাস হয় না। এরপরে সে যখন নিজের কাজে যায় তখন সে খেয়াল করে যে তার হেলমেটটা বারবার তার মাথা থেকে পড়ে যাচ্ছে। প্রথমে তার মনে হচ্ছিল সে হয়তোবা কোনো ভুল হেলমেট নিয়ে চলে এসেছে, কিন্তু পরে সে লক্ষ্য করে যে সেই হেলমেটে তারই নাম লেখা ছিল। সেদিন রাতে পলের চোখে একদমই ঘুম আসছিল না, কারণ তার মাথায় সেই অদ্ভুত ঘুরতে থাকা মেঘের ছবি আসছিল যেটা সে সমুদ্রের মধ্যে দেখেছিল। নিজেকে টায়ার্ড করার জন্য সে মাঝরাতেই এক্সারসাইজ করা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর এলিস তাকে বুঝিয়ে আবারও বিছানায় পাঠিয়ে দেয়। এরপর 20 মে সকালবেলা যখন পল গোসল করছিল তখন তার মনে হয় শাওয়ারটা আগের চেয়ে অনেক উঁচুতে চলে গেছে। ঠিক ওই সময়ই তার বিয়ের আংটিটা হঠাৎ করেই আঙুল থেকে খুলে নিচে পড়ে যায়, আর এটা দেখে পল অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে থাকে। এরপরে সে যখন কিচেনে যায় তখন অ্যালিসও একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, পল এখন আগের চেয়ে আরো অনেক বেশি ছোট হয়ে গেছে। এইবারে এই জিনিসটা আসলেই অনেক বেশি কমপ্লিকেটেড লাগতে শুরু করে। তাই পল আর দেরি না করে সরাসরি হাসপাতালে চলে যায়। সেখানে ডাক্তার তার উপরে নানা রকমের টেস্ট করে। তার ফুল বডি স্ক্যান, ব্লাড টেস্ট থেকে শুরু করে সব রকমের মেডিকেল ইনভেস্টিগেশন করা হয়। কিন্তু কয়েক ঘন্টা পর একজন ডাক্তার জানায় যে সব রিপোর্ট একদম নরমাল আসছে। তবে একটা ব্যাপারে সবাই অবাক হয়ে যায়, পলের হাইট এখন মাত্র 165 সেন্টিমিটার, আর তার ওজন এখন কমে গিয়ে দাঁড়িয়েছে 63 কেজিতে। মানে কয়েক সপ্তাহের মধ্যে তার হাইট 15 সেন্টিমিটার কমেছে আর 10 কেজি ওজন কমেছে। সবচেয়ে বড় চিন্তার বিষয়টা হচ্ছে ডাক্তার তার পুরো ক্যারিয়ারে এমন কোনো কেস কখনোই দেখেনি, এবং এই অদ্ভুত ঘটনার পেছনে তাদের কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশনও ছিল না। তবে ডাক্তার এইটুকু মেনে নেয় যে পলের বডি ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে, এবং একটা পসিবিলিটি আছে যে এই ছোট হওয়ার প্রসেস সামনেও চলতে থাকবে। এরপরে পলের উপরে আরো অনেক বেশি টেস্ট চালানো হয়, কিন্তু হাসপাতালের ওই ল্যাবের রক্ত আর মেঘের ভেতরের সেই গোলাকৃতি, এই সবকিছুই 24 ঘন্টা পলের মাথার মধ্যে ঘুরতে থাকে। পল এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্রেসড আর আপসেট হয়ে থাকতে শুরু করে। আর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর পল যখন হাসপাতালে জেগে ওঠে সে তখন বুঝতে পারে যে সে এই হাসপাতালে থেকে শুধু শুধু নিজের সময় নষ্ট করছে। তাই সে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে ফেরার পরেও তার চিন্তা মাথা থেকে সরে না। সে বারবার ভাবতে থাকে যে তার হাইটটা কেন কমছে। এখন তার হাইট এতটাই কমে গিয়েছিল যে সে যখন চেয়ারে বসতো তখন তার পা মাটিতেও ঠেকতো না। ধীরে ধীরে পলের মনে হতে থাকে যে সে নিজের ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি হাসপাতাল থেকে আসা ফোন কলগুলোকেও সে এখন ইগনোর করা শুরু করে। সময়ের সাথে সাথে তার বডি এতটাই ছোট হয়ে যায় যে চেয়ারে বসলে তাকে দেখতে একটা পুতুলের মতো লাগে। তখন অ্যালিস ভাবে যে তাদের এই বাড়িটা ছেড়ে দেওয়া উচিত, আর যতদিন পর্যন্ত না কোনো সলিউশন পাওয়া যাচ্ছে ততদিন মিয়াকে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সে যখন পলকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যেতে চায়, পল তখন উল্টো জবাব দেয় যে আমি সার্কাসে যেতে চাই। এইসবের মধ্যে তাদের বাড়ির বিড়াল টোফুর উপস্থিতিও পলকে ডিস্টার্ব করতে শুরু করে, কারণ বিড়ালটা সারাক্ষণ তার চারপাশেই ঘুরঘুর করত, আর এই বিড়ালটাকে এখন তার অনেক বেশি বিপজ্জনক লাগতো। তাই এলিস টোফুকে ঘরের বাইরে বের করে দেয় আর বেডরুমের দরজা লক করে দেয়। 30 জুন আসতে আসতে পলের সাইজ একটা মোবাইল ফোনের সমান হয়ে যায়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর টোফু জানালার ওই পাশে বসে এক নাগারে শুধু পলকেই দেখছিল। এর কিছুক্ষণ পর অ্যালিস কিছু লোককে বাড়ি দেখানোর জন্য নিয়ে আসে, যারা মূলত বাড়িটা কেনার জন্য এসেছিল। তাদের দেখে
দেখেই পল ভয় পেয়ে যায় এবং দৌড়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। সেখানে লুকিয়ে থেকে সে বুঝতে পারে যে এই লোকেরা তার বাড়ি কেনা বেচার কথা বলছে। এটা শুনে পলের মন ভেঙে যায়। গেস্টরা চলে যেতেই পল রেগে গিয়ে অ্যালিসের উপরে চেঁচাতে শুরু করে। সে অ্যালিসকে বলে তার পলকে আগে জানানো উচিত ছিল, কারণ কেউ যদি তাকে দেখে ফেলতো তাহলে অনেক বড় একটা বিপদ হতে পারত। এছাড়া সে এই কথাও বলে যে অ্যালিস কেন তাকে না জিজ্ঞাসা করেই এই বাড়িটা বিক্রি করার ডিসিশন নিয়েছে, কিন্তু অ্যালিস তাকে মনে করিয়ে দেয় যে এই কথাটা সে তাকে আগেও বলেছিল। তারপরেও পল চিৎকার করে বলতে থাকে এই বাড়িটা তার। তখন অ্যালিস বাধ্য হয়ে বলে যে এখন তাদের কাছে আর এক্সট্রা কোনো টাকা নেই, সে একা এই সংসার চালাতে পারছে না, আর পল তো নিজের ট্রিটমেন্টও করাতে রাজি হচ্ছে না। সে বুঝেই উঠতে পারছে না যে সে তাকে কিভাবে হেল্প করবে। অ্যালিসের এই কথা শুনে পল আরো অনেক বেশি রেগে যায়। সে বলে আমি অসুস্থ না, শুধু আমার সাইজটা কমছে, এছাড়া তো আমার কোনো প্রবলেম নেই। আর ডাক্তার তো নিজেরাই বলছে যে আমার সাথে কি হচ্ছে সেটা তারা বুঝতেই পারছে না। শেষমেশ অ্যালিসও ধৈর্য হারিয়ে ফেলে। সে এত জোরে চিৎকার করে ওঠে যে তার গলার আওয়াজের ধাক্কায় পল কাউন্টার থেকে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। তবে নিজের ভুল বুঝতে পেরে অ্যালিস সাথে সাথে সরি বলে ঘর থেকে বাইরে চলে যায়। পল যখন করিডোরের দিকে তাকায় সে বুঝতে পারে যে মিয়া তাদের এই পুরো ঝগড়াটা শুনে ফেলেছে। এরপরে 5ই জুলাই আমরা দেখি মিয়া পলকে তার ডল হাউসের ভেতরে বসিয়ে দিয়েছে, আর পলও তাকে কোম্পানি দিচ্ছে। সে ডল হাউসের এমন ভাবে প্রশংসা করছিল যেন ওইটা তার রিয়েল বাড়ি। সে মজা করে বলতে থাকে আজ পর্যন্ত আমার করা সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এইটা। পল তখন মিয়াকে একটা মিউজিক চালাতে বলে যাতে সে তার পুতুলের সাথে ডান্স করতে পারে, আর এটা দেখে অনেকদিন পর মিয়ার মুখে হাসি ফুটে ওঠে। নিজের বাবাকে আবারও আগের মতো মজা করতে দেখে সে অনেক বেশি খুশি ছিল। সে তার বাবার সাথে আবারও আগের মতো মনস্টার গেম খেলতে চাইছিল, যা তারা আগে প্রায়ই খেলতো। কিন্তু পলকে মনস্টার সেজে ভয় দেখানোর চেষ্টা করতেই সে সত্যি সত্যি এখানে ভয় পেয়ে যায়, কারণ তার এই ছোট্ট শরীরটা এত জোরে আওয়াজ আর এত বড় বড় হাত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা দেখে মিয়ার মুখের হাসি মিলিয়ে যায়, কারণ সে সাথে সাথেই বুঝতে পারে যে সে অজান্তেই তার বাবাকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছে। তাই সে এখানে খুবই আপসেট হয়ে সরি বলতে থাকে। এরপরে আমরা দেখি সেদিন রাতে অ্যালিসের চোখে একদমই ঘুম ছিল না, আর পল যখন বিছানার কাছে আসে অ্যালিস তার হাতটা তার দিকে বাড়িয়ে দেয়। পল তখন তার হাতের উপরে চড়ে আর একদম তার কাছে চলে আসে। এরপরে 30শে জুলাই আসতে আসতে পল এতটাই ছোট হয়ে যায় যে সে একটা বোতলের কর্কের চেয়ে সামান্য একটু বড় ছিল মাত্র। আর ওই সময় সে একটা সুতো আর ফিশিং হুক দিয়ে একটা কিছু বানানোর ট্রাই করছিল। ওদিকে তাদের পোষা বিড়াল টোফু বাইরে থেকে পেটের জন্য বানানো ছোট্ট দরজায় বারবার থাবা মারছিল। বেশ কিছুক্ষণের চেষ্টা করার পর সে কোনো রকমের দরজাটা খুলে ভেতরে আসতে সক্ষম হয়। বিড়ালটাকে দেখে পল বেশ ভয় পেয়ে যায়। সে তখন ভুল করে ওই ফিশিং হুকটার উপরে গিয়ে পড়ে, আর এই কারণে তার পেটে সে ভালোই আঘাত পায়। তারপরেও সে সাবধানে ওই হুকটাকে টেনে বের করে এবং শার্টটা খুলে নিজের ক্ষতটাকে দেখতে থাকে। কিন্তু সেই ক্ষতের ট্রিটমেন্ট করার মতো সময় তার কাছে ছিল না, কারণ টোফু তাকে শিকার করার জন্য একদম রেডি হয়েছিল। তখন পল একটা সুই তুলে নেয় আর সেখান থেকে দৌড়ে পালায়, আর টোফুও তার পেছনে ধাওয়া করতে থাকে। পল ডল হাউসের রাস্তা দিয়ে বেঁচে বেরোতে চেয়েছিল, কিন্তু টোফু তার উপরে লাফিয়ে আবারও তার সামনে চলে আসে। তখন পল কোনো রকমে বেসমেন্টের দরজার কাছে গিয়ে পৌঁছায় আর সেটার নিচ দিয়ে গড়িয়ে ভেতরে লুকানোর চেষ্টা করে, কিন্তু টোফু দরজার নিচ দিয়ে নিজের থাবা গলিয়ে পলের উপরে অ্যাটাক করে, যার ধাক্কায় সে সিঁড়ি থেকে একদম নিচে পড়ে যায়। লাকিলি সে নিচে রাখা একটা ময়লার বাক্সের ভেতরে গিয়ে ল্যান্ড করে, তবে আঘাত পাওয়ার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালিস বাড়িতে ফেরে, আর ঘরের মধ্যে সে যখনই রক্ত ভেজা ওই শার্টটা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। এরই মধ্যে বেসমেন্টে পলের জ্ঞান ফেরে এবং সে চিৎকার করে অ্যালিসকে ডাকতে থাকে। একটু পরে অ্যালিস বেসমেন্টের এসে চারপাশে দেখতে থাকে, কিন্তু সে পলকে দেখতে পায় না, এমনকি এখন সে তার আওয়াজও শুনতে পায় না। তখন টোফুও সেখানে চলে আসে আর নিজের শিকার দেখে অদ্ভুত আওয়াজ করতে থাকে। বিড়ালের ডাক শুনেই অ্যালিস তার দিকে তাকায়। তার মনে হয় যে অ্যালিস হয়তো পলকে খেয়ে ফেলেছে। সে অনেক বেশি রাগে আর দুঃখে টোফুর উপরে চিৎকার করতে করতে সিঁড়ির দিকে দৌড়ে যায়। বেচারা পলের জন্য নিজেকে এভাবে অসহায় ফিল করাটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং লাগছিল। সে রাগে আশেপাশের ছোটখাটো জিনিস এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। এরপরে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে করতে সে টায়ার্ড হয়ে যায় আর নিজেই নিজের সার্ভাইভালের পথ খুঁজতে শুরু করে। সবার আগে সে জামা কাপড়ের একটা টুকরো কেটে নিজের শরীরটা ঢেকে নেয় এবং একটা তারকে বেল্টের মতো ব্যবহার করে তার কোমরে বেঁধে নেয়। তারপর ওই বক্সের ভেতরে এদিক ওদিক খোঁজার পর সে একটা কোনায় ছোট্ট একটা ফুটো দেখতে পায়। সে সেই রাস্তাটা দিয়ে বেরিয়ে যায়। সে নিজের সুইটা তুলে জানালার দিকে এগোতে থাকে, কিন্তু তখনই অন্ধকারের ভেতরে কিছু একটা শব্দ শুনে সে থমকে যায়। তার হার্টবিট বেড়ে যায়। সে ভয়ে ভয়ে ওয়াটার হিটারের উপরে চড়ে বসে, কিন্তু জানালা দিয়ে বাইরে বেরোনো পসিবল ছিল না, কারণ ওটাতে মশার নেট লাগানো ছিল। ঠিক তখনই সে দেখে একটা পাইপ থেকে টপ টপ করে পানি পড়ছে। সুযোগ বুঝে পল ওখান থেকেই পানি খেয়ে নেয় এবং ওই পানিটা দিয়ে নিজের শরীর আর ওই ক্ষতটা পরিষ্কার করে নেয়। তবে অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সাহস তার আর ছিল না, তাই পল ওই ওয়াটার হিটারের নিচেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিয়ার গলার আওয়াজে তার ঘুম ভাঙে, যে তাকেই ডাকছিল। কিন্তু সে যখন সিঁড়ির দিকে দৌড়ে যায় সে দেখে সিঁড়ির ধাপগুলো তার সাইজের তুলনায় এতটাই উঁচু আর বড় ছিল যে সে কোনোভাবেই ওগুলো চড়তে পারছে না। সে তখন নিচ থেকে মিয়ার নাম ধরে চিৎকার করতে থাকে।
থাকে, কিন্তু তার এই গলার ছোট্ট আওয়াজ কোনো রকমই মিয়ার কান পর্যন্ত পৌঁছায় না। আর ঠিক তখনই বাড়ির মেইন দরজা বন্ধ হওয়ার এবং গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ আসে। এর মানে পলের কাছে এখন এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার পুরো ফ্যামিলি এই বাড়িটা ছেড়ে চলে গেছে। এখন বেচারা পল আশেপাশে নিজের কাজের মতো জিনিস খুঁজতে থাকে। শেষমেশ সে একটা চকের টুকরো পায়, যা দিয়ে সে নিজের নাম লিখে দেয়। তারপর সে ফার্নিচার আর দেয়ালের মাঝখানের ফাঁকা জায়গাটা চেক করতে যায়, যেখানে কিছু পিঁপড়ে মাউস ট্র্যাপে আটকে থাকা চিজ খাচ্ছিল। তখন পল নিজের সুই দিয়ে ওগুলোকে তাড়িয়ে দেয় এবং মাউস ট্র্যাপের উপরে একটা প্যারেক ফেলে দেয় এবং ওটাকে ট্রিগার করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছুই হয় না। তাই সে আবারও ট্রাই করে এবং এবার ট্র্যাপটা বন্ধ হয়ে যায়, যার ফলে সে এখন কোনো রকমের ভয় ছাড়াই এখানে থাকা সব চিজ খেয়ে ফেলতে পারছিল। কিন্তু ঠিক তখনই উপর থেকে একটা মাকড়সা নেমে আসতে দেখে পল পেরেকটা দিয়ে দেয়ালে বারবার আঘাত করতে শুরু করে, যাতে সেখানে জোরে একটা আওয়াজ তৈরি হয় আর ওই আওয়াজে যেন মাকড়সাটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পল পেরেকের সাহায্যে অন্য একটা বক্সে ফুটো করার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তাই সে আবারও ময়লার বাক্সটার কাছে যায় এবং সেখান থেকে কাপড়ের একটা টুকরো আর একটা বোতলের ক্যাপ তুলে নিয়ে আসে। তারপর সে ক্যাপে পানি ভরে সেই কাপড়টাকে ভিজিয়ে নেয় এবং তা দিয়ে কার্ডবোর্ডটাকে নরম করে নেয়। এবার সে যখন পেরেক দিয়ে আঘাত করে অবশেষে ওটাতে একটা ফুটো হয়ে যায় এবং পল ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে একটা দেশলাই বাক্স দেখতে পায়, কিন্তু সেটার কাছে পৌঁছানো পসিবল ছিল না, কারণ মাঝখানে কিছু ভারী জিনিসপত্র পড়েছিল যেগুলোকে নড়ানোর ক্ষমতা তার ছিল না। তাই সে একটা ইরেজার দিয়ে ফুটোটাকে বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ওখানে বেশ কিছু আওয়াজ আসতে শুরু করে এবং সব লাইট বন্ধ হয়ে যায়। পল তখন ভাবতে থাকে যে এখন এই বাড়িতে আবার কে এলো। বাড়ির ভেতর থেকে আসা অদ্ভুত সব আওয়াজে পলের ঘুম ভেঙে যায়। সে তখন জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং প্যারেক ও পেপার ক্লিপ দিয়ে আওয়াজ করে মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বেসমেন্টের দরজা খোলে, কিন্তু সেখানে যেই ছিল সে জাস্ট একবার উকি মেরে দেখে আর দরজাটা বন্ধ করে দেয়। এখন পল পুরোপুরি বুঝে গিয়েছিল যে তাকে উদ্ধার করতে আর কেউ আসবে না। নিজের এই কষ্ট আর একাকিত্ব ভুলতে পল তার সুই দিয়ে একটা ওয়াইনের বোতলের করকে ফুটো করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বোতল থেকে ওয়াইন বেরিয়ে আসে। আর পল তখন ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু তার এই ছোট্ট শরীর ওয়াইন হজম করতে পারে না, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সে এখানে বমি করতে শুরু করে। ঠিক সেই সময়ে তার চোখ পড়ে ফিশ ট্যাঙ্কের উপরে বসে থাকা মাকড়সাটার উপরে। নেশার ঘরে সে মিয়ার পুতুলটার দিকে তাকিয়ে বলে যে আজ সে এই মাকড়সাটাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। এরপরে পল ফিশ ট্যাঙ্কের উপরে উঠে যায় আর মাকড়সাটা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিজের এই জয়ের পর পল জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু খুশিতে সে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ঠিক তখনই মাকড়সাটা পিছনে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে সোজা পানির ভেতরে গিয়ে পড়ে। মাছটা দেখি পল সাঁতার কেটে পানি থেকে উপরে উঠে পড়ে, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় ওই মাকড়সাটা উপর থেকে তার জন্যই অপেক্ষা করছে। এটা দেখে বেচারা পল আবারও ভয়ে পানির ভেতরে চলে যায় আর মাছটার সাথে সাঁতার কাটতে কাটতে মাকড়সাটা চলে যাওয়ার জন্য ওয়েট করতে থাকে। এর কিছুক্ষণ পর পল ফিশ ট্যাঙ্কে মাছের খাবার দিতে থাকে এবং সে ভাবে যে একটু টেস্ট করে দেখা যাক যে এই খাবারগুলো কেমন খেতে, কিন্তু এই খাবারটার টেস্ট আসলে অনেক বেশি বাজে ছিল। এটা তার একদমই পছন্দ হয় না। সেদিন রাতে পল ওয়াটার হিটার থেকে বোতলের ক্যাপে পানি ভরে ফিরছিল। ঠিক তখনই সে দেখে মাকড়সাটা ফিশ ট্যাঙ্কের নিচে তার জন্য ওত পেতে অপেক্ষা করছে। মাকড়সাটা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। পল তখন দ্রুত নিজের সুইটা বের করে আর ওটাকে ঘুরিয়ে মাকড়সাটাকে দূরে রাখার ট্রাই করতে থাকে। সে মাকড়সাটার পায়ে বেশ কয়েকটা স্ট্রাইকও করে, কিন্তু তারপরেও এই মাকড়সাটা পিছু হটে না। তাই বাধ্য হয়ে পল দৌড়ে গিয়ে ফার্নিচারের একটা পায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু মাকড়সাটার সাথে সাথেই তার পেছনে চলে যায়। তখন পল আবারও সুই দিয়ে কয়েকটা স্ট্রাইক করে, যার ফলে মাকড়সাটা কিছুক্ষণের জন্য থেমে যায়। কিন্তু পরের সেকেন্ডেই মাকড়সাটা ফার্নিচারের কাঠের পা বেয়ে উপরে চড়ে বসে আর উপর থেকেই পলের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু পল আবারও পাল্টে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যায়। এখন দুজনের মধ্যে আবারও ইঁদুর বিড়ালের খেলা শুরু হয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে পল ফার্নিচারের নিচে থাকা কেবলের মধ্যে জড়িয়ে আছড়ে পড়ে। মাকড়সাটা মুহূর্তের মধ্যেই তার উপরে চড়ে বসে। তখন পল নিজের পুরো শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন তার নজর একটা ছোট্ট কাঠের টুকরার উপরে গিয়ে পড়ে। সেই টুকরোটা তুলে নিয়ে মাকড়সাটার চোখের উপরে বারবার মারতে থাকে, যার কারণে মাকড়সাটা অবশেষে তাকে ছেড়ে দেয়। এরপরে পল যখন তার উপরে জোরে চিৎকার করতে থাকে, মাকড়সাটা তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পল অনেক চেষ্টা করে সেই দেশলাই বক্সটা বাইরে বের করতে সক্ষম হয়, কিন্তু তার এই ছোট শরীরে এত বেশি শক্তি ছিল না যে সে এই দেশলাই গাড়িটাকে জ্বালাতে পারবে। এই দেশলাইটা তার কাছে অনেক বড় একটা মশালের মতো মনে হচ্ছিল। অনেক চেষ্টা করার পর সে ফাইনালি এই কাঠিটাতে আগুন জ্বালাতে পারে আর সে একটু আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখে আর সেই চিজটাকে খেতে শুরু করে এবং এরপরে সে মিয়ার সেই পুতুলটার সাথে কথা বলতে থাকে। সে বলে সে তার ফ্যামিলিকে অনেক বেশি মিস করছে। এভাবেই দিন কাটতে থাকে। পল প্রত্যেকদিন এক্সারসাইজ করতো, চিজ খেত আর ওই বক্সটার ভেতরে গিয়ে ঘুমিয়ে কোনো রকমে সার্ভাইভ করতো। এরপরে 20 জুলাই হঠাৎ করে সে কারো আসার শব্দ শুনতে পায়। সে সাথে সাথে সিঁড়ির দিকে দৌড়ে যায় আর দেখে একজন লোক বেসমেন্টের নিচে নেমে আসছে। পল নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করে আর হাত নেড়ে তার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করতে থাকে, কিন্তু পলের সাইজ এখন এতটাই ছোট হয়ে গেছে যে ওই
ওই বাইরের লোকটার গলার আওয়াজ এমনকি তার পায়ের আওয়াজও তার কাছে অনেক বেশি ভয়ানক লাগছিল। ওই লোকটার বিকট আওয়াজ আর ভারী পায়ের শব্দগুলোর ভয়ে পল 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে আর দৌড়ে গিয়ে সিঁড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তার মাথায় এত ব্যথা করতে শুরু করে সে মাটিতে বসে রীতিমতো কান্না করতে থাকে। তবে কিছুক্ষণ পর যখন ওই লোকটা চলে যায় তখন পল আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই সে দেখে যে ফিশ ট্যাঙ্কের মাছটা আর নেই, অর্থাৎ সে এখন এই বাসায় সম্পূর্ণ একা। এরপরে 2রা আগস্ট বেসমেন্টের জানালা দিয়ে একটা মশা ভেতরে ঢুকে পড়ে। সেই মশাটা কিছুক্ষণের জন্য পলের দিকে এক নাগারে তাকিয়ে থাকে। পল তখন বুঝতে পারে যে সে এখন একটা পোকার সমান হয়ে গেছে। মশাটা যখন উড়ে চলে যায় তখন পলের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে যে হয়তো সে এখন এতটাই ছোট হয়ে গেছে যে জানালায় লাগানো ওই মশার নেটের ফুটোর মধ্যে দিয়ে সে সহজেই বেরিয়ে যেতে পারবে। আর এটা ভেবেই সে ফার্নিচারের উপরে উঠতে শুরু করে। এত কম হাইট হওয়ার কারণে উপর পর্যন্ত পৌঁছাতে তার অনেক বেশি সময় আর অনেক বেশি শক্তি লেগে যায়। তবে শেষ পর্যন্ত সে একদম উপরে পৌঁছে যায়। তারপর সে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে আর শেষ সময়ে লাফিয়ে সামনে থাকা ইটগুলোর উপরে গিয়ে পড়ে এবং দেয়ালের সাপোর্ট নিয়ে জানালার দিকে এগোতে থাকে। ঠিক তখনই রাস্তার মাঝে তার সামনে একটা মাকড়সার জাল চলে আসে। এই জালটা দেখে সে বুঝতে পারে যে ওই মাকড়সাটা এখনো এখানেই আছে। পল খুবই সাবধানে হাঁটার চেষ্টা করছিল যাতে জালটা একদমই না নড়ে, কিন্তু ভুল করে তার কোনোই জালের সাথে লেগে যায়। আর এইটুকুই যথেষ্ট ছিল মাকড়সাটাকে অ্যালার্ট করার জন্য। মাকড়সাটা সাথে সাথেই তার দিকে তেড়ে আসে। পল ভয়ে নিজের মাথা নিচু করে নেয়, কারণ সে অলরেডি বুঝে গিয়েছিল যে এবার তার শেষ সময় চলে এসেছে। সেভাবে আমি আজকে এখানেই মারা যাব। ভয়ে সে কাঁদতে শুরু করে এবং সে এখানে এতটাই ভয় পেয়ে যায় যে সে এখানে তার প্যান্ট নষ্ট করে ফেলে। তার প্যান্ট ভিজে যায়। ওদিকে মাকড়সাটা কয়েক সেকেন্ড তাকে অবাক হয়ে দেখতে থাকে, কিন্তু ঠিক তখনই একটা মাছি এসে ওই জালে আটকে যায় আর মাকড়সাটা পলকে ছেড়ে দিয়ে নিজের জালের দিকে দৌড়াতে থাকে যাতে সে ওই মাছিটাকে খেতে পারে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে পল এগিয়ে যেতে থাকে। অনেক কষ্টের পর অবশেষে সে জানালার কাছে পৌঁছায়, কিন্তু সে যখন মশার নেটের মাঝখান দিয়ে বেরোতে যায় তখন দেখতে পায় যে তার বডি এখনো বড় ছিল, অর্থাৎ সে এই জালের ফুটোগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারবে না। এরপরে 7ই আগস্ট পলের চোখ খোলে, কারণ একটা পিঁপড়া এসে তার পায়ে কামড় দিয়েছিল। পল ওটাকে একটা লাথি মারে আর ওই পিঁপড়াটা ওখান থেকে চলে যায়, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই মাকড়সাটা এসে পিঁপড়াটাকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই একটা দ্বিতীয় পিঁপড়া সেই মশার নেটের ফুটোর মাঝখান দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর যেহেতু পলের সাইজ এখন আগের চেয়ে আরো ছোট হয়ে গিয়েছিল, তাই সে এখন চায় খুবই ইজিলি ওই জালের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারতো। সুযোগ বুঝে সে বাইরে বেরিয়ে আসে আর একদম শেষ মুহূর্তে সে ওই মাকড়সার হাত থেকেও বেঁচে যায়। সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পর তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। পল ভাবছিল যে তাকে ছাড়া মাকড়সাটাও কি ঘরের ভেতরে একদম একা হয়ে যাবে, তারও কি একাকিত্ব লাগবে। যাই হোক, পল এখন খোলা আকাশের নিচে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। তার কাছে মাঠের ঘাসগুলোও কোনো গভীর জঙ্গলের চেয়ে কম কিছু ছিল না। পানির একটা ছোট্ট ফোঁটাও তার কাছে অনেক বড় মনে হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই একটা প্রজাপতি তার সামনে চলে আসে। সেটার ডানার হালকা বাতাস পলের মুখে এসে লাগে। তারা দুইজন কয়েক সেকেন্ড একে অপরকে দেখতে থাকে। এরপরে প্রজাপতিটা উড়ে সেখান থেকে চলে যায়। এরপরে পল আকাশের দিকে তাকিয়ে জলজল করতে থাকা তারাগুলোকে দেখে নিজের মেয়ের কথা ভাবতে থাকে। সে বুঝে যায় হিউম্যান ওয়ার্ল্ডে বা মানুষদের দুনিয়ায় তার আর কোনো জায়গা নেই এবং ধীরে ধীরে পলের আকৃতি বা আকার হয়তো আরো অনেক বেশি ছোট হয়ে যাবে। একটা সময় হয়তো বা এমন আসবে সে যখন এতটাই ছোট হয়ে যাবে যে সে মাটির কোনার মতো হয়ে যাবে বা মাটির সাথে মিশে যাবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।